দেখো পরবর্তী প্রশ্নে কি বলা আছে, এটা সিম্পলিফাই করে মান বের করতে হবে। তাহলে দেখো আমরা কি দেখেছি, বদমাস নিয়মতে যে কি সবার আগে ব্র্যাকেটের কাজ হয়। ব্র্যাকেট বলতে যেটা হচ্ছে বার, পরে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। তাহলে এক্ষেত্রে দেখো, তাহলে এক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেটটা এটা, তাহলে এখানে কাজ শুরু হবে। তাহলে এখানে যদি কাজ শুরু হয় তাহলে আমি এখান থেকে লিখি, তাহলে এইখানে কত হবে, তেরো হবে। তাহলে প্রথম ব্র্যাকেটটা উঠে গিয়ে তাহলে 10 - 13, এটা হচ্ছে -6, এখানে 8, এখানে 24। আমি স্টেপ বাই স্টেপ, তুমি এটাকে অনেক মুখে মুখেও করে ফেলতে পারো, কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তোমাদেরকে। তাহলে দেখো পরবর্তী স্টেপে এই দুটো বিয়োগ করে এখানে বসবে। তাহলে দেখো যখন তুমি বিয়োগ করবে ফার্স্ট ব্র্যাকেটটা উঠে যাবে না, যখনই ফার্স্ট ব্র্যাকেট উঠে যাবে প্রতিটা ব্র্যাকেট একটা একটা করে কমে যাবে। তাহলে কত হচ্ছে এখানে -3। তাহলে -3 এখানে প্লাসের সঙ্গে যুক্ত হয়ে কত, মাইনাসের সঙ্গে যুক্ত হয়ে প্লাস হয়ে যাবে, +3 6। এটা সেকেন্ড ব্র্যাকেট তখন ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাবে, আর থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাবে। এটা হলো। এবার এই দুটো যোগ করো, তাহলে এখান থেকে এখানে করছি, এখান থেকে নিয়ে তাহলে এখানে যোগ করলে কত হবে, 9 হয়। এখানে এখানে কত হচ্ছে 8 - 9, তাহলে ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল, মানে কি এইটা সেকেন্ড ব্র্যাকেটটা তখন কি ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাবে। তাহলে কত হচ্ছে এখানে মাইনাস, এখানে এখানে 8 থেকে 9 বাদ দিলে -1 আসে, তাহলে +1, অর্থাৎ 25 হচ্ছে এর সঠিক অ্যান্সার। তাহলে বোঝা গেল কি করে করলাম। দেখো বদমাসটা আমি আলাদাভাবে যেটা হচ্ছে ক্লাসে আমি করাবো, আপাতত এইটুকু তোমরা মনে রাখো। দেখো কীভাবে করলাম। চলো দেখা যাক পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো পরবর্তী প্রশ্নে কি বলা আছে, এক ব্যক্তি একটি পেন্সিল কত 30% লাভে বিক্রি করলো। এবার যদি সে বিক্রয় মূল্য 200 টাকা কমায় তাহলে 10% লস হয় সেক্ষেত্রে। তাহলে ইনিশিয়াল যে সেলিং প্রাইস ছিল, অর্থাৎ ইনিশিয়াল যে বিক্রয় মূল্য ছিল প্রাথমিকটা, সে তার মান বের করতে বলেছে। দেখো অঙ্কটা কি এই টাইপের, যে লাভ ক্ষতির এই টাইপের অঙ্ক করার ক্ষেত্রে সবসময় তোমরা কি 100 ধরে নেবে, 100টা কি মূলধন ধরে নেবে, অর্থাৎ মানে বেসিক যে ক্রয় মূল্যটা সেটা ধরে নেবে, তাহলে কি অঙ্ক করতে তোমাদের সুবিধা হবে। তাহলে দেখো এবার আমরা প্রথমে কি বলেছে যে 30% লাভ করলো। তাহলে আমি মনে করলাম সে ক্রয় করেছিল কত 100 টাকা দিয়ে, সে 30% লাভ করেছে, মানে কি 100 টাকায় 30 টাকা লাভ করেছে, মানে কত বিক্রি করবে, বিক্রি কি করবে 100 টাকা, এই 100 টাকার উপর আবার 30% লাভ করেছে, অর্থাৎ 130 টাকায় সে বিক্রি করেছে। এবার বলছে সেকেন্ড কন্ডিশন কি বলছে, যদি সে 200 টাকা, দেখো এইগুলো কিন্তু কোনো 100 130 এগুলো কিন্তু অনুপাত, এখান এর গুণিতক হিসাবেই তুমি অ্যান্সারটা পাবে, কিন্তু এটা কিন্তু কোনো অরিজিনাল প্রাইস নয়। তাহলে এটা আমরা কি গুণিতক হিসাবে এর গুণিতক হিসাবে তুমি অ্যান্সারগুলো পাবে। তাহলে আমরা এখানে রেশিও হিসাবে লিখেছি। তাহলে এখানে বলছে কি 200 টাকা, যদি তুমি 200 টাকা কম বিক্রি করো তাহলে কি 10% লস হচ্ছে, 10% লস হচ্ছে। তার মানে কি সে নিশ্চয়ই তখন 90 টাকায় বিক্রি করবে। যদি 10% লস হয়, 10% লস হলে কি 90 টাকা বিক্রি করবে। আগে সে 30% লাভ করে 130 টাকা বিক্রি করছিল, 200 টাকা কমার জন্য নয়, 10% লস হলে কি এখন সে 90 টাকা বিক্রি করছে বলেই তো 200 টাকা তার লস হয়েছে, বা কম কম নিতে হয়েছে। সে 130 টাকায় আগে বিক্রি করেছিল, এখন 200 টাকা কম বিক্রি করছে, তার কারণে সে কি এখন বিক্রি করছে 90 টাকা করে। তাহলে এদের মধ্যে যে পার্থক্যটা 130 থেকে 90-এর মধ্যে, সেটা কত হবে 40 অনুপাত। তাহলে 40 অনুপাত কার সঙ্গে সমান হয় 200-র সঙ্গে, কেন আমরা বের করেছি 130 থেকে 90 হলো, আবার প্রশ্নে বলা আছে এটাই 200, তাহলে দুটো নিশ্চয়ই ইকুইভ্যালেন্ট হবে।
তাহলে এটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট, যে কি আমরা কোনো একটা শর্ত তৈরি করবো, সেই শর্তের উপর বেস করে আমরা কি অ্যান্সারটা বের করবো। তাহলে এক্ষেত্রে কত হচ্ছে, তাহলে 1 মানে কত, 5 টাকা। তাহলে কি 100 মানে কত, না আমার চেয়েছে হচ্ছে ইনিশিয়াল সেলিং প্রাইস। তাহলে কি 1 মানে যদি 5 টাকা হয়, তাহলে 130 কত হবে, 5 থেকে 650 টাকা। তাহলে 650 টাকা হচ্ছে কি তাহলে ইনিশিয়াল সেলিং প্রাইস। আর যদি বলে যে ক্রয় মূল্য কত, তাহলে তুমি 100, তাহলে কি এখানে 100 করলে এক্ষেত্রে 500 টাকা ক্রয় মূল্য হবে। তাহলে বোঝা গেল কি করে করলাম। তাহলে দেখো তুমি এই অঙ্ক করার ক্ষেত্রে তুমি যদি মনে করো না তুমি কোনো ফর্মুলা মনে রাখবে, এই ক্ষেত্রেও আছে, যখন এরকম কোশ্চেন থাকে তখনও ফর্মুলা আছে কি করে অঙ্কটা করা যায়, সব নিয়ম আছে। কিন্তু তুমি একটু যদি এর মধ্যে কোনো ঘুরিয়ে কোনো পোর্শনটাকে একটু ঘুরিয়ে দেয়, তুমি কিন্তু করতে পারবে না। তাহলে এই বেসিক কনসেপ্টটাকে কাজে লাগিয়ে তুমি অঙ্কটা করে আসো, দেখবে এই টাইপের যে কোনো অঙ্ক তুমি করে আসতে পারছো। তো চলো পরবর্তী অঙ্ক দেখা যাক। দেখো পরবর্তী যে প্রশ্নটা আছে সেটা কিন্তু খুব ইজি প্রশ্ন। কি বলা আছে, 50,000 টাকা তুমি যদি 8 বছরের জন্য বিনিয়োগ করো, প্রতি মানে সুদের পার্সেন্টেজ যদি তোমার 12% হয়, তাহলে তুমি টোটাল কত টাকা পাবে 8 বছর পরে। তাহলে দেখো, তাহলে আমরা সরল সুদ বের করার নিয়ম কি জানি, I = PTR/100। তাহলে I মানে কি, P মানে কি 50,000, টাইম মানে কি 8 বছর, আর 12% হারে 100। দেখো দেখো এবার 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 ব্যাপারটা দেখো, তুমি এটাকে গুণ করেও কিন্তু তুমি এই অ্যান্সারটা পেয়ে যাবে, কিন্তু তুমি গুণ করবে না। তুমি কি টেকনিকটা কাজে লাগবে, দেখো 5 × 8 = 40, 40 আসছে না, তাহলে 4 আসছে, 4 বলে কত, 4 দুগুণে কত 8। তাহলে 8 যে সংখ্যাটা দেখো অ্যান্সারে, এতে দেখো যে অপশন ডি, সেই ডিতেই দেখো লাস্টে 98 এর 8 আছে এখানে। তাহলে অ্যান্সারটা কত হবে, 98,000। এক্ষেত্রে করলে তুমি অ্যান্সার কত পাবে, 48,000 পাবে। তুমি এই 48,000-এর সঙ্গে আবার তোমার কি যে 50,000 যেটা আমি আসল তার সঙ্গে যুক্ত করে, অর্থাৎ 48 আর 50,000 কত হয়, 98,000 হয়। কিন্তু আমরা ডাইরেক্ট এই ক্যালকুলেশন থেকেও দেখে অ্যান্সার বলে দিতে পারি, আবার অত দূর যোগ বিয়োগ করার দরকার নেই। কেন দরকার নেই, যেহেতু ওটা 50,000 আছে, এখানে যাই মান বেরোক না কেন, এক্ষেত্রে যেটা ইউনিট ডিজিট হবে, সেক্ষেত্রে অপশানে যদি প্রতিটা অপশানের ইউনিট ডিজিট যদি আলাদা আলাদা হয়, তাহলে কিন্তু তোমার অঙ্ক করার ক্ষেত্রে তোমার অনেকটা ইজি হয়ে যায়। তাই এই ক্ষেত্রে প্রতিটা ইউনিট ডিজিট কিন্তু আলাদা। তাই তুমি ডাইরেক্ট এখান থেকে দেখে বলে দিতে পারো যে সংখ্যাটার লাস্টে 8 আছে, সেই সংখ্যাটাই কি হবে, অ্যান্সার হবে। তাহলে বোঝা গেল। তো চলো পরবর্তী অঙ্ক। তাহলে দেখো পরবর্তী প্রশ্নে কি বলা আছে, এইটার মান কত হবে। তাহলে দেখো এই ক্ষেত্রে আমাদের কি বদমাস নিয়ম হিসেবে কি আছে, যে ব্র্যাকেটের কাজ আগে হবে, তারপরে অফ বা এর কাজ আগে হবে, তারপরে কি হবে, ভাগের কাজ হবে। অর্থাৎ এই ভাগের আগে এর কাজটা হবে। এটা তুমি অফ লিখেছো, কিন্তু অ্যাকচুয়ালি এর ফাংশনটা কি, এটা গুণ হিসাবে কাজ করে। তাহলে তুমি নিশ্চয়ই এর কাজ আগে, এর কাজটা আগে করতে হবে, এর কাজটা আগে করতে হবে। তাহলে নিশ্চয়ই এই দুটো একসঙ্গে আছে, এই দুটো মানে একসঙ্গে আছে, তাই আমি এটাকে এইভাবে লিখে দিতে পারি ডাইরেক্ট। এবার ডাইরেক্ট লিখে দিতে পারি। তাহলে এটাকে আমি একটু দেখো, উপরের পোর্শনটা আমি, তাহলে দেখো এটা কিভাবে লেখা যায়, এখানে 88 হবে। তাহলে এটা কিভাবে লেখা যায়, 88/3 63/56, অর্থাৎ এখানে উল্টে লিখলে এটা, এবার এখান থেকে কি করতে হবে, এটা উল্টে উপরে লিখবো, 33/কত 102, এখানে কত 34/11। দেখো এটা কাটলে এটা কত 3 বার কাটে, এটা দিয়ে কাটলে এটা কত 11 যায়, এটা কাটলে এটা পুরো কেটে যায়, এটা দিয়ে কত 21, এটা দিয়ে কত হচ্ছে 3 7 8, 8 এখানে 11, অর্থাৎ 11 × 3 কত হচ্ছে 33 হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে কি করে করলাম, বুঝে গেলে। দেখো স্টেপ বাই স্টেপ করলাম। আগে আমি কি করলাম, দেখে নিলাম যে ভাগের রেসপেক্টে দেখো দুটো আলাদা হচ্ছে, এই পোর্শনটা মানে অফ আছে, মানে এই দুটো একসঙ্গে আছে, এই দুটো একসঙ্গে। তাহলে কি আমি এটাকে
এইটা বা এইটা লিখে দিতে পারি। এবার যখন তুমি এই টাইপের কোনো থাকবে, যেমন এখানে কোন ফর্মুলা অ্যাপ্লাই করেছি, এ বাই বি সি বাই ডি, অর্থাৎ তুমি এ বাই বিকে ফিক্সড রাখবে, সি বাই ডি মানে কি ডি বাই সি হয়ে উল্টে গুণ হয়ে যাবে, তাহলে সেটাই এই ফর্মুলাটা এখানে কাজে লাগিয়েছি। তাহলে বোঝা গেল। চলো পরবর্তী অঙ্কে দেখা যাক। দেখো পরবর্তী প্রশ্নে কি বলা আছে, 2545A, এটাকে তুমি 8 দ্বারা ভাগ করো, তাহলে মানে 8 দ্বারা সম্পূর্ণরূপে ভাগ যায়, তাহলে এ এর মান কত হবে। তাহলে দেখো যে কোনো ক্ষেত্রে এই যে 2 বলো 4 বলো 8 বলো, এক্ষেত্রে কি লাস্ট টার্মটা শুধু লাস্ট একটা সংখ্যা, একটা ডিজিট, এই 2 দ্বারা ভাগ যেতে হবে। এর ক্ষেত্রে লাস্ট দুটো টার্ম তোমার 2 দ্বারা ভাগ যেতে হবে। এর ক্ষেত্রে লাস্ট 3টে টার্ম 2 দ্বারা ভাগ যেতে হবে। তাহলে বা তুমি 2 দ্বারা ভাগ বলতে তুমি 8 দ্বারা ভাগ বলতে পারো লাস্ট 3টে টার্ম। এক্ষেত্রে তুমি লাস্ট দুটো টার্ম 4 দ্বারা ভাগ করতে হবে, মানে ভাগ করা যাবে সেটা বলতে পারো। তাহলে এক্ষেত্রে তাহলে কি এই লাস্ট 3টে টার্ম এই 8 দ্বারা ভাগ যাবে, যদি ভাগ যায় দেখো প্রথম কত যাচ্ছে, 5 বারে গেল, এর নিচে নেমে আসলো। এবার দেখো, এবার তুমি 8-এর যে টেবিলটা আছে, দেখো 8 সাথে কত হচ্ছে 56 হচ্ছে, 8 6 কত হচ্ছে 48, 8 8-এ কত 64। তাহলে 5-এর ঘরে একমাত্র এই সংখ্যাটাই আছে 8-এর টেবিলে। তাহলে এক্ষেত্রে 5 আছে, তাহলে এখানে অবশ্যই 6 হবে। 6 হলে কত হবে, এখানে 7 8 56 মিলে গেল, তাহলে এখানে কত হবে 6 হবে এই জায়গাটা। তাহলে মান কত 6। তাহলে বুঝে গেলে কি করে বললাম। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে। দেখো প্রিভিয়াসের কোশ্চেন যে সিরিজটা এটা কন্টিনিউ চলবে, সমস্ত পরীক্ষার প্রিভিয়াসের কোশ্চেন আমি মানে ম্যাথের পোর্শনটা আমি কভার করব, এক এক করে করব। দেখো তোমাদের যদি কোনো এই সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, যেখানে আমি সমস্ত ভিডিও লিঙ্কগুলো দিই এবং সেখানে তোমরা এই যে কোশ্চেনগুলো এসেছে ম্যাথের সিরিজের, এই কোশ্চেনগুলো সেখানে তো পেয়ে যাবে প্র্যাকটিস করার জন্য। তো চলো তাহলে।